নাদিয়া উদয়ের বুকে মুখ গুজে কাঁদছে। ওর মন খুব করে চাচ্ছে আরেকটি বার বাবাকে জড়িয়ে ধরতে। ওর মন অশান্ত, ঝড় বইছে হৃদয়, ঝড়ের তাণ্ডবে উথাল পাতাল হৃদয়। না পারছে সইতে, না পারছে কইতে, তাই উদয়ের বুকে মুখ গুজে কেঁদে চলেছে। নাজমুল হক মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। সে অধিকার দেখিয়ে মেয়েকে ছুতে পারছেন না। সেই অধিকার তার নেই। এই অধিকার হারিয়েছেন সে অনেক আগেই। মেয়ের কান্না তার হৃদয়ে বিষাক্ত ফলার মতো বিচ্ছে। মেয়ের কান্নায় তারও কান্না আসছে, ভেঙে চুরে গড়িয়ে যাচ্ছে শক্ত হৃদয়। ভেতর থেকে তো সেই কবেই ভেঙে গেছে এই শক্ত হৃদয়ের মানুষটা। নতুন করে আর কি ভাঙবে? 9টা বেজে গেছে এখনো কয়েকজন প্রতিবেশী রয়েছে এই বাড়িতে। তারা হয়তো কাহিনীর শেষটা দেখেই যাবে। তাদের চোখে মুখে শেষ পর্যন্ত দেখার প্রবল আগ্রহ। উদিতা নড়াচড়া শুরু করে। প্রহর ওকে নিয়ে আবার হাঁটতে শুরু করে। মেধা দাঁড়িয়ে রইল আগের জায়গায়। সায়রা একপাশে দাঁড়িয়ে দেখছে সব। সুহাগ মার খাওয়ার পর থেকে ঘরের ভেতর রয়েছে। সাথী বেগম খোলা বারান্দায় দাঁড়িয়ে দেখছেন। তার কাছে বাবা মেয়ের এই ইমোশনাল সিন মেলোড্রামা মনে হচ্ছে। ভীষণ ক্ষেপে আছে নাজমুল হকের উপর। কত বড় সাহস ওনাকে চড় মেরেছে এতগুলো মানুষের সামনে। এর হিসেব তো সে পরে নেবেই। এখন মোটেও নাজমুল হককে ভয় পায় না সে। বুড়ো মরার দুয়ারে করা নাড়ছে, তবু তেজ কমছে না। কি জোরে চটটা মেরেছে, ব্যথা করছে এখনো। ওদের নাদিয়ার মাথায় হাত বুলিয়ে নরম গলায় বলে, কান্না বন্ধ করো নাদিয়া, আমরা একটু পর বাড়ি ফিরবো। কান্না আটকানোর চেষ্টা করে বলে, তুমি এত কঠিন হৃদয়ের মানুষ কেন? আমি কঠিন হৃদয়েরই মানুষ। একটু তো নরম হও। তুমি কান্না বন্ধ করো, আমাকে ছাড়ো। না, একবারও না। উদয় নাজমুল হকের দিকে তাকায়। তিনি ওদের দুজনের দিকে তাকিয়ে আছেন। মেয়ের কান্না জড়িত স্বর শুনে মুখ তুলে তাকিয়েছেন। তার চোখেও টলমলে পানি, চোখে মুখে বিষাদ, অনুশোচনা, আক্ষেপ। উদয় কিছু সময় এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নাজমুল হকের দিকে। নাজমুল হক দৃষ্টি সরিয়ে নেন। উদয়ের চোখে চোখ রাখতে পারছেন না তিনি। জীবনে কত পাপ করেছেন তা তিনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন গত 3টা বছর ধরে। উদয় নাদিয়াকে ছেড়ে দেয়। নাদিয়ার চোখের কাজল লেপটে গেছে, মেকআপ কিছুটা নষ্ট হয়ে গেছে। উদয় পকেট থেকে রুমাল বের করে নাদিয়ার লেপটে যাওয়া কাজল সযত্নে মুছে দেয়। নাদিয়ার চোখ বেয়ে আবার গলগলিয়ে পানি পড়ে। উদয় নিজে নাদিয়াকে এগিয়ে দেয় নাজমুল হকের দিকে, তারপর বলে, যাও। নাদিয়া উদয়ের মুখের দিকে তাকায়। উদয় চোখ দিয়ে ইশারা করে যাওয়ার জন্য। নাদিয়া দ্রুত বাবার সামনে দাঁড়ায়। নাজমুল হক কাঁপা কাঁপা হাত বাড়ায় নাদিয়ার গালের দিকে। নিজের খসখসে রুক্ষ শুষ্ক হাত ছোঁয়ায় নাদিয়া তুলে নরম গালে। কি নরম মসৃণ গাল! নাদিয়া বাবার হাতের উপর নিজের হাত রাখে, তারপর টেনে নিয়ে আসে মুখের সামনে। রুক্ষ শুষ্ক হাতের দিকে তাকায়, চুমু খায় ওর মাথায়, একটু আগে আদুরে হাত বুলিয়ে দেওয়া হাতে। নিজের নরম তুলতুলে হাত বুলায় বাবার হাতের উপর। নাজমুল হক ঝরঝর করে কেঁদে ওঠেন। মেয়েকে টেনে নিয়ে বুকে নেন। এই মেয়েটাকে তিনি কতটা কষ্ট দিয়েছেন, অথচ তার মেয়েটা তাকে কত ভালোবাসে। মেয়েরা নাকি বাবাকে বেশি ভালোবাসে, সেই জন্যই কি তার এত অবহেলা, অযত্ন, অপমান পাওয়ার পরেও মেয়েটা তাকে এত ভালোবাসে? কই, সায়রা তো তাকে এত ভালোবাসে না। সায়রার সকল প্রকার চাহিদাই তো তিনি পূরণ করেছেন, হোক সেটা খুশি মনে বা মনের বিরুদ্ধে গিয়ে। সায়রা তো তাকে কোনোদিন নিচ থেকে এক গ্লাস পানি ভরে দিত না। কোনো কিছু করে দিতে বললে করতে চাইতো না। শুধু টাকা দাও, টাকা দাও, এটা দাও, ওটা দাও। চাহিদার কোনো শেষ ছিল না। নাজমুল হক যে সায়রা আর সোহাকে অনেক ভালোবাসতেন সেরকমও না। তার মনে শান্তিই থাকতো না, তাই কাউকে ভালোবাসতেও ইচ্ছা করতো না। দীর্ঘ এই বছরগুলো অশান্তি নিয়েই পার করে এসেছেন তিনি। ঘরের চেয়ে বাইরে থাকলেই একটু শান্তি পেতেন। যে মেয়েকে এত অবহেলা, অযত্ন করলো, সেই মেয়েই তাকে কত ভালোবাসে। এই মেয়েটার প্রতি একটু দায়িত্ব পালন করলে কি এমন ক্ষতি হতো? একটু ভালোবাসতে ভালোবাসা কি ফুরিয়ে যেত? একটু আদর যত্ন করলে কি তার হাত ক্ষয় হয়ে যেত? কিছুই হতো না। কিন্তু তবুও তিনি মেয়েটাকে ভালোবাসেনি, আদর যত্ন করেনি, আগলে রাখেনি। বাবা মেয়ে দুজনেই কাঁদে, অনেকটা সময় নিয়েই কাঁদে। দুজনের চোখের পানি শেষ হচ্ছে না। মেয়ের চোখের পানিতে বাবার শার্ট ভিজে যাচ্ছে, আর বাবার চোখের পানি দিয়ে মেয়ের মাথার চুল। নাদিয়ার কান্না বন্ধ হয়। বাবাকে শক্ত করে আঁকড়ে ধরে রাখে। ছেড়ে দিলে আর যদি ধরা না হয়? নাজমুল হক মেয়ের মাথায় হাত বোলায়। তার বুকে এত বছর ধরে বয়ে চলা ঝড় কিছুটা শান্ত হয়ে গেছে। মেয়েকে বুকে জড়িয়ে ধরে রেখে কেমন শান্তি শান্তি লাগছে এখন। মনে হচ্ছে মেয়েটা যদি সেই সদ্য জন্ম নেওয়া নীল অপরাজিতা হয়ে যেত, তাহলে সে মেয়েকে বুকে আগলে নিজের সর্বোচ্চ আদর যত্ন ভালোবাসা দিয়ে মেয়েটাকে বড় করত। কোনো আঁচ আসতে দিত না মেয়ের ধারে কাছেও। সে হয়ে দেখাতো সবচেয়ে ভালো বাবা। কিন্তু ওই দিনগুলো আর কোনোদিন ফিরে আসবে না। তার মেয়েটা আর সেই সদ্য জন্ম নেওয়া নীল অপরাজিতা হবে না। তার মেয়ে এখন বড় হয়ে গেছে, সময়ের পরিবর্তন ঘটেছে। তার মেয়েরও একটা ছোট শুভ্র রঙা অপরিচিতা হয়েছে। তার মেয়ে এখন শুভ্র রঙা অপরাজিতার মা, চৌধুরী বাড়ির বড় বউ। উদয় চৌধুরীর বড় বউ নাদিয়া চৌধুরী।
উদিতা না ঘুমিয়ে জোরে জোরে কাঁদতে শুরু করে। খিদে পেয়েছে, রাতে কিছুই খাওয়া হয়নি ওর। নাদিয়া বাবার মুখ থেকে মুখ তুলে প্রহরের দিকে তাকায়। প্রহরের কুল থেকে উদিতাকে উদয় নিজের কোলে তুলে নেয়, তারপর এগিয়ে যায় নাজমুল হক আর নাদিয়ার কাছে। নাদিয়াকে দেখতেই উদিতার কান্নার শব্দ কমে আসে। নাদিয়া নাজমুল হককে ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়, হাত বাড়ায় উদিতাকে কোলে নেওয়ার জন্য। কিন্তু উদয় নাদিয়ার কোলে না দিয়ে নাজমুল হকের কোলে তুলে দেয় উদিতাকে। শুধু মেয়েকে আদর করলে তো আর হবে না, নাতনিকেও তো আদর করতে হবে। নাজমুল হক অবাক চোখে তাকায় উদয়ের মুখের দিকে। উদয়ের চোখ মুখ আগের মতোই কঠিন হয়ে রয়েছে। নাজমুল হককে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে উদয় বলে, আমার মেয়েটা কাঁদছে, আদর না করে আমার মুখের দিকে কি দেখছেন? নাজমুল হক তড়িঘড়ি করে উদিতাকে বুকে চেপে ধরে কপালে চুমু খায়, মাথায় চুমু খায়। ঝরঝর করে কেঁদে ওঠেন আবার। ওনার কান্না শুনে উদিতার কান্না বন্ধ হয়ে যায়। হা করে তাকিয়ে দেখার চেষ্টা করে নাজমুল হকের মুখ। নিজের ছোট ছোট তুলতুলে হাত বাড়িয়ে হাত ছোঁয় নানার মুখে, আধা আধো গুলিতে আওড়ায়। কি হচ্ছে? এক হাতে নাতনিকে জড়িয়ে ধরে রেখে অন্য হাতে মুখে ছুঁয়ে রাখা নাতনির হাত নিজের গালে চেপে ধরে। তারপর ঠোঁটের উপর চেপে ধরে চুমু খায় ছোট ছোট হাতে। কাঁধ দিয়ে গাল বেয়ে গড়িয়ে পড়া পানি মুছে নেয়। মুখে হাসি ফোটানোর চেষ্টা করে বলে, আমার কিছু হয়নি নানু, তোমার খিদে পেয়েছে? অ খাবে? অ আম্মা দেয় না, আম্মা খেতে দেয় না। দুদিকে মাথা নাড়িয়ে না বলে। নাজমুল হকের ঠোঁট জোড়া প্রশস্ত হয়। টিয়া পাখির মতো কি সুন্দর করে কথা বলে তার নাতনিটা। কপালে গালে আদর করে দেয়। উদিতা কিছু বলে না, চুপ করে থাকে। মনে হচ্ছে নাজমুল হক যেন ওর কত পরিচিত একজন মানুষ। বকা। নাজমুল হক নাতনির মুখের দিকে তাকিয়ে কথাটা বোঝার চেষ্টা করে, তবে বুঝতে পারে না কিসের জন্য বকা শব্দটা উচ্চারণ করলো। তবুও বলেন, আম্মা বকা দেয় না? তাহলে বকা দাও। কাকে? আম্মাকে। কেন? দুধ দুধ খেতে দেয় না। মেয়ের আধা আধো বলিতে বলা কথা শুনে বড় বড় চোখ করে তাকায় নাদিয়া। নানার কাছে ওর নামে বিচার দেওয়া হচ্ছে, আবার বকাও দিতে বলছে। বাবা, ভাবা যায় কি বিচ্ছু মেয়ে। নাজমুল হক মেয়ের মুখের দিকে তাকায়। মেয়ে অস্বাভাবিক চাহনিতে তাকিয়ে আছে। ওদের প্রহর সহ বাকি সবাই অবাক হয়ে তাকিয়ে আছে নানা নাতনির দিকে। এটুকু মেয়ে কত চালাক বুদ্ধিমতী, ভাবা যায়। আমাকে বকা দিতে বলা হচ্ছে, আমি খেতে দেই না। দুদিকে মাথা নাড়ায় উদিতা, খেতে দেয় না। নাজমুল হক হাসেন। তার নাতনি যে ভীষণ চালাক, চতুর, বুদ্ধিমতী বুঝতে পারেন। ওদের উদিতাকে নিজের কোলে দেওয়ার চেষ্টা করে। নাজমুল হক দেন না। কাঁদছে না তো, আর একটু থাকুক। ওদের বারান্দায় দাঁড়িয়ে থাকা সাথী বেগমের দিকে একবার তাকায়। শকুনি দৃষ্টিতে তাকিয়ে আছে ওদের দিকে। তাকে দেখতে ওদের রাগ তরতর করে বেড়ে যায়। রাগ যা একটু কমেছিল তার ডাবল বেড়ে গেছে এখন। চোয়াল শক্ত করে তাকিয়ে থাকে কিছু সময়। সাথী বেগম দৃষ্টি সরায় না, সেও তাকিয়ে থাকে। চোখ মুখ শক্ত রেখেই তাকায় নাজমুল হকের দিকে। শক্ত কঠিন গলায় বলে, আপনার দ্বিতীয় স্ত্রী আর সন্তানরা যেন আগামী 7 দিনের মধ্যে এই বাড়ি ছেড়ে চলে যায়। তাদের মতো স্বার্থপর, নির্লজ্জ, অসভ্য, জালিমদের কোনো জায়গা নেই এই বাড়িতে। আপনি নাদিয়ার জন্মদাতা পিতা, আবার অনেকবার মাফ চেয়েছেন, তাই নাদিয়াকে আমি আপনার কাছে আসতে দিয়েছি, নয়তো জীবনেও আসতে দিতাম না। কি বলছো তুমি? চুপ করো। কেন চুপ করব? তুমি অতীত সহ্য করে ভুলে গেলেও আমি শুনেও ভুলিনি কিছুই। প্রত্যেকটা কথা এখনো আমার কানে বাজে, বুকের ভেতর তীরের মতো বাঁধে। তোমার পিঠের সেই দগদগে দাগ এখনো আমি ভুলিনি। তাই আমাকে চুপ করাতে আসবে না। আমি এখানে এত কথা বা ঝামেলা করাতে এসেনি। আমি এসেছিলাম শুধু বাড়িটা রেজিস্ট্রি করবো আর সবাইকে বাড়ি খালি করে দিতে বলে ঢাকায় ফিরে যাব। ঝামেলাটা তো ওনারাই করেছে আগে আগে। ওই অসভ্য অভদ্র মানুষগুলোকে আমি কিছুতেই থাকতে দেব না আমার বাড়িতে। আগামী 1 সপ্তাহের মধ্যে বাড়ি খালি করে চলে যাবে, এটাই ফাইনাল। অন্য জায়গায় বাড়ি করে থাকতে চাইলেও তো আরও কিছুদিন সময় লাগবে। সেটা নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন তো আমাদের নেই। মিস্টার হক যতদিন চায় থাকবে, সমস্যা নেই, কিন্তু ওই 3 খবিশ থাকবে না। আব্বা অসুস্থ, আগে চিকিৎসা করতে হবে। এখন চিকিৎসা করবে নাকি এ বাড়ি পরিবর্তন করবে? উদয় চুপ করে রইল। নাদিয়া কথাগুলো ভুল বলেনি। বাড়ি পরিবর্তন করতে হলেও নাজমুল হককেই থাকতে হবে সব কিছুতে। এই অসুস্থ শরীর নিয়ে এত প্রেশার নিতে পারবেন না তিনি। আচ্ছা, ওনার অপারেশন হওয়ার পর যতদিন সুস্থ না হয় ততদিন থাকবে। সুস্থ হলেই ওগুলোকে বাড়ি থেকে আউট করবে। প্রহর এসে ওদেরকে টেনে একটু সাইডে নিয়ে যায়। একটু পরে আবার ফিরে আসে দুজন। উদয় গম্ভীর গলায় বলে, আপনি যতদিন বেঁচে আছেন ততদিন সবাই এই বাড়িতেই থাকবেন। আপনার মৃত্যুর পর একদিনও ওই 3 জনকে এই বাড়িতে জায়গা দেব না আমি। তার দরকার হবে না বাবা, তার আগেই ওদের নিয়ে আমি এই বাড়ি খালি করে দেব। আপনি আপনার স্ত্রীর জন্য এই বাড়িতে যা করতে চান করবেন। টাকা তো আছেই, দ্রুত জায়গা কিনে সেখানে থাকার মতো ব্যবস্থা করে নিব। সমস্যা নেই। আমি তখন ওই কথাগুলো রাগের মাথায় এমনি এমনি বলেছিলাম। এখানে কিছুই করব না, আপনারা এখানেই থাকবেন, তবে নির্দিষ্ট সময়ের জন্য। নাজমুল হক বলেন না কিছু। তার
তারও এই বাড়ি ছেড়ে যেতে ইচ্ছা করছে না। এই বাড়িতেই সে নাদিয়ার মা খাদিজার সাথে শেষ সময় পার করেছিলেন। নাদিয়ার 22টা বছর কেটেছিল এই বাড়িতে। এত এত স্মৃতি ছেড়ে চলে যেতে তার মন সায় দিচ্ছে না। তবে অন্য কারোর কাছে বিক্রি করলে তো ছেড়ে যেতেই হতো। কিছু বলতে ইচ্ছে হলেও বললেন না নাজমুল হক। মেয়ের বাড়ি তার জন্মস্থানে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চায় সে। বাঁচবেই বা আর কতদিন? মেয়ের জামাইয়ের কথাই মেনে নেয়। আগের মতো থাকলে সে কিছুতেই এ কথা মেনে নিত না। নিজের তেজ দেখে আজকে বাড়ি ছেড়ে চলে যেত। নাজমুল হক এক হাতে নাতনিকে জড়িয়ে ধরে রেখে অন্য হাতে মেয়েকে কাছে টেনে এনে জড়িয়ে ধরে। তারপর বলে, আমার রাজ্যেও একটা ফুটফুটে রাজকন্যার জন্ম হয়েছিল, কিন্তু আমি রাজকন্যার কদর করিনি। আমার রাজকন্যা হেলায় ফেলায় অবহেলায় বড় হয়েছিল। আমার রাজকন্যা আজ রানী, তার ঘরে ফুটফুটে রাজকন্যার জন্ম হয়েছে। আমি রাজকন্যা। তুমি রাজকন্যা। চাতু বলে। চাচু রাজকন্যা বলে। ও, তুমি তো রাজকন্যাই, বিশাল রাজ্যের রাজকন্যা তুমি নানু ভাই। উদিতা খুশি হয়, বাড়িতেও কেউ ওকে রাজকন্যা বললে খুশি হয়। উদয়ের ফোনে রিংটোন বেজে ওঠে। পকেট হাতড়ে ফোন বের করে দেখে বাড়ি থেকে কল এসেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় তোরা? এই বাড়িতেই। আসবি কখন? বের হব এখন, তাড়াতাড়ি রওনা দে। হ্যাঁ। রাতে খেয়েছিস তোরা? না, রাস্তায় কিছু খেয়ে নিস সবাই। আচ্ছা আচ্ছা, রাখছি, সাবধানে ড্রাইভ করে আসিস। কল কেটে ফোন পকেটে ভরে নেয় উদয়। নাদিয়ার দিকে তাকিয়ে বলে, নাদিয়া, আমাদের এখন বের হতে হবে, অনেক রাত হয়ে গেছে। নাদিয়ার মুখে অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার নেমে এসেছে আগেই। ওর অসুস্থ বাবাকে ছেড়ে চলে যেতে হবে ভাবতেই কলিজা ফেটে যাচ্ছে। প্রহর উদিতাকে নিজের কোলে তুলে নেয়। শেষবারের মতো মেয়েকে আদর করেন নাজমুল হক। আবার দেখা হবে কিনা, ছুতে পারবে কিনা বলা যায় না। উদয়ের অনেক কিছু বলতে ইচ্ছে করে, ইচ্ছে হলেও কিছুই করলো না। বেশি স্ট্রেস নিলে নাজমুল হক যদি স্ট্রোক করে বসে, ভালো মন্দ যদি কিছু হয়ে যায়, বলা তো যায় না, অসুস্থ মানুষ তিনি। ওর জন্য ওনার কিছু হয়ে গেলে উদয় সারা জীবন নাদিয়ার কাছে ছোট হয়ে থাকবে। ওর নিজেরই গিল্টি ফিল হবে। ওর জন্যই নাদিয়ার বাবার ক্ষতি হয়েছে। উদয় তো আগে থেকেই জানে নাজমুল হক অসুস্থ মানুষ এবং ওনার সকল পরিস্থিতি সম্পর্কেও অবগত। আর নাজমুল হক অনেকবার মাফ চেয়েছেন নাদিয়ার কাছে, অনুশোচনায় ভুগেছেন, ভেতর থেকে ধীরে ধীরে গুড়িয়ে যাচ্ছেন। অসুস্থতার চেয়েও এই জিনিসগুলো ওনাকে বেশি কাবু করেছে। কঠিন হতে চেয়েও এর চেয়ে কঠিন হতে পারছে না উদয়। বাড়ি থেকে তো কত কিছুই ভেবে এসেছিল, সে সব কিছুই করতে পারেনি। মানুষের মন পরিবর্তন হতে সময় লাগে না। ওরও লাগেনি। নাদিয়ার মতোই ওর শক্ত কঠিন হৃদয় গলে গেছে। তবে সেটা অল্প পরিসর আর শুধুমাত্র নাজমুল হকের জন্যই, কারণ সেই শুধু মাফ চেয়েছে নিজের কৃতকর্মের জন্য। ওই তিনজন চায়নি, উল্টো বড় গলা করে ঝগড়া মারামারি করতে এসেছিল। কারের দিকে এগিয়ে যায় সবাই। সাথী বেগম মুখ ভোতা করে নাদিয়ার যাওয়ার পথে তাকিয়ে রইলেন। ওদের ইচ্ছে মতো কথা শুনিয়েছে একটু আগেই। লজ্জা শরম বলতে কিছু থাকলে এই মুখ আর উদয়কে দেখাবে না। উদিতাকে শেষবারের মতো আবার আদর করেন নাজমুল হক। নাজমুল হকের কাছ থেকে মেধা উদিতাকে কোলে নিয়ে ফ্রন্ট সিটে উঠে বসে। ড্রাইভিং সিটে গিয়ে বসে প্রহর। নাদিয়া বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে আবার। ওর এক জীবনের না পাওয়ার আক্ষেপ আজ মিটে গেছে। বুদ্ধি হওয়ার পর থেকে আক্ষেপ ছিল ওর বাবা ওকে আদর করে না, ভালোবাসে না। কিন্তু আজ সেই সব আক্ষেপ আফসোস পূরণ হয়ে গেছে। না পাওয়া সব কিছুই যেন আজ পেয়ে গেছে অল্প কিছু সময়ে। উদয় নাদিয়াকে ভালোভাবে বুঝিয়ে কারে বসিয়ে দেয়। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে নাজমুল হকের দিকে তাকায়। আগের ন্যায় গম্ভীর স্বরে বলে, ভুল ত্রুটি বেয়াদবি করে থাকলে মাফ করবেন। রাগের মাথায় অনেক কিছুই বলে ফেলেছি, আপনিও মাফ করবেন আমাকে। আপনি আমাকে তুমি করেই বলবেন। আর আপনি কেন আমায় আমার কাছে মাফ চাইছেন? আপনার সাথেও অন্যায় করেছি আমি, আপনাকে যথাযথ সম্মান দিতে পারিনি আমি, শ্বশুর হওয়ার কোনো দায়িত্ব পালন করিনি। সেসব বাদ দিন, এখন অতীত ভুলে যান। আমার ওয়াইফ খুশি হয়েছে, এটাই আমার শান্তি। আমি ওর না বলা দুঃখ কষ্ট অনেক দেখেছি ওর চোখে মুখে। মুখ ফুটে বলতো না কখনোই, তবু ওর চোখ মুখ দেখলেই বুঝতে পারতাম ওর না বলা অনুভূতিগুলো। আপনাকে অনেক ধন্যবাদ বাবা, আমার মেয়েটাকে এতটা আগলে রাখার জন্য, ভালোবাসার জন্য। তুমি করে বলুন, আমি আপনার মেয়ের জামাই। নাজমুল হক বললেন না কিছু। বাহুতে চোখের পানি মুছে নেন। আপনার ফোন নাম্বারটা দিন। কেন লাগবে আমার? নাম্বার বলুন। নাজমুল হক নাম্বার বলেন। উদয় ফোনে নাম্বার সেভ করে নেয়। আরও অনেক কিছু নাজমুল হককে বলে উদয় বিদায় নিয়ে কারে উঠে বসে নাদিয়ার পাশে। সবাই আবার বিদায় নেয় নাজমুল হকের কাছ থেকে। গাড়ি স্টার্ট দেয় প্রহর। নাদিয়া বাবার মুখের দিকে তাকিয়ে আবার কেঁদে ওঠে। আবার কবে দেখা হবে? ওর বাবা ঠিকঠাকভাবে চিকিৎসা করবে তো? সাথী বেগম নানান টেনশনে নাদিয়ার কান্নার বেগ বাড়ে। কার ছুটে চলে। নাজমুল হক যতক্ষণ তাকিয়ে থাকে, যতক্ষণ তাদের দেখা যায়। চোখের সীমানার বাইরে চলে যেতে বাড়ির ভেতর প্রবেশ করেন নাজমুল হক। চিৎকার চেঁচামেচি করে তেড়ে আসেন সাথী বেগম। কিছু বলার আগে ঠাটিয়ে চর বসিয়ে দেন নাজমুল হক। তবুও দমে না গিয়ে পুনরায় কিছু বলার জন্য মুখ খুলতেই কানসা বরাবর আরেকটা চর বসিয়ে দেন। তারপর শক্ত করে গলা চেপে ধরে চিবিয়ে চিবিয়ে বলেন, তোদের তিনজনের অনেক নাটক দেখেছি এতকাল। আজকের পর থেকে তিনজন একবেলা করে খাবার খাবে আর খেতে খামারে কাজ করবি। তোদের শরীরে কত তেল জমা হয়েছে তাই দেখবো আমি।
বলে আশ্রয় ফেলেন নিচে। স্ত্রী ছেলে মেয়ের দিকে তাকে বজ্র কণ্ঠে বলেন, আজকের পর এই বাড়িতে উঁচু গলায় কথা বললে তোদের গলার আওয়াজ থাকবে না, প্রত্যেকটার গলা কেটে ভেঙে ভাসিয়ে দিব। ভয়ে জড়সড় হয়ে যায় তিনজনই। নাজমুল হক তাদের তিনজনের সাথে এভাবে কথা বলে না কখনোই। এখন টু শব্দ করলেও বোধহয় গলা কেটে গাঙে ভাসিয়ে দেবে। সত্যি সত্যি যেরকম রেগে আছে বিশ্বাস নেই। নাজমুল হক হনহন করে হেঁটে ঘরের ভেতর প্রবেশ করে শব্দ করে সেগুন কাঠের তৈরি পুরনো দরজাটা বন্ধ করে দেন। প্রতিবেশীরা নিজেদের বাড়ির দিকে এগিয়ে যায়। তাদের বাড়ি এই বাড়ি থেকে কিছুটা দূরে। নাদিয়াদের বাড়ির আশেপাশে বাড়ি নেই কোনোভাবে নাদিয়ার কান্না বন্ধ করা উদয় বুঝিয়ে বলে, ডাক্তারদের সাথে কথা বলে 2-1 দিনের মধ্যে নাজমুল হককে ঢাকায় নেবে। সেখানেই তার চিকিৎসা হবে। যদি দেশে বাইরে নেওয়ার প্রয়োজন হয় তাহলে দেশে বাইরেই নেবে। নাদিয়াকে কোনো রকম টেনশন করতে নিষেধ করে, তবুও নাদিয়া নাক টেনে যায়। ওর অবস্থা দেখে উদয় ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, এভাবে কেন কাঁদছো? এভাবে তো বাচ্চারা কাঁদে। নাদিয়া ওর মুখের দিকে তাকায়। উদিতার ভাই বোনকে নিয়ে আসা প্ল্যান করা যাক। কপাল ভ্রু কুচকে যায় নাদিয়ার। উদিতা একা একা খেলতে চায় না, ওর জন্য খেলার সঙ্গী আনা দরকার। নাদিয়া নাক মুখ মুছে বলে, তো আজকে বাড়ি ফিরে কালকে উদিতার ভাই বোনকে আনার মিশনে নামবো, কেমন? জীবনেও না। আগেরবার আমার কমতি ছিল, তাই টুইন বেবি স্বপ্ন রয়ে গেছে। এবার আর কোনো কমতি রাখবো না। উদয়ের পেট খামছে ধরে নাদিয়া। ব্যথা পেয়ে উদয়ের মুখ দিয়ে আপনা আপনি শব্দ বের হয়ে আসে। দ্রুত পেছন ফিরে তাকায় প্রহর। কি হয়েছে ব্রো? উদয় ধমক দিয়ে বলে, তোকে এদিকে কে তাকাতে বলেছে? সামনে দেখ, নয়তো নিজের বউকে দেখ। ভুলেও পেছন ফিরে তাকাবি না, তাকালে তোর চোখ কানা করে দেবো শয়তান ছেলে। কারের ভেতরে লাইট অফ কর তাড়াতাড়ি। ভেতরে লাইট অফ করে সামনের দিকে দৃষ্টি রেখে বিড়বিড় করে বলে, ভালো কথা বললেও দোষ, খ্যাক করার অভ্যাস জীবনেও যাবে না। আর এই খ্যাক করার জন্য পেয়েছো শুধু আমি এই বেচারা প্রহরকেই। বউয়ের সামনে মানিচত শেষ। উদয় নাদিয়াকে এক হাতে জড়িয়ে ধরে আদর করে, তারপর বলে, চোখ বন্ধ করে থাকো, ভালো লাগবে। নাদিয়া তাই করে। এখন সেই বিয়ের দিন কথা মনে পড়ছে নাদিয়ার। সেদিনও বাবার বাড়ি থেকে এই কারে বসে ঢাকার উদ্দেশ্যে বেরিয়েছিল ওরা। সেদিনও কারের ভেতরে লাইট অফ ছিল। কারে ছিল পিনপত নীরবতা, কারো মুখে শব্দ ছিল না। সেদিন নাদিয়ার উদয়ের মাঝে ছিল প্রায় 2 হাত দূরত্ব, কিন্তু আজকে দুজনের মধ্যে কোনো দূরত্ব নেই, লেপ্টে আছে একে অপরের সাথে। সেদিনের আর আজকের অনুভূতি আলাদা। নাদিয়া আঁকড়ে ধরে ভালোভাবে উদয়কে, ভালোভাবে মাথা গোজে উদয়ের বুকে। এই লোকটা ওকে না পাওয়া সব কিছু দিয়েছে, না বলে ওর মনের কথাগুলো বুঝে দেয়। বেশি কিছু আর ভাবলো না। উদয়ের হার্টবিট শুনতে থাকে চোখ বন্ধ করে। ফিল করে এখানেই থাকে নাদিয়া, এই জায়গাটায় স্থান দিয়েছে ওকে উদয়। উদয় নাদিয়ার মাথায় আবারও আদর করে, নিজেও চোখ বন্ধ করে শক্ত করে জড়িয়ে ধরে বসে রইল। বাকি জীবনটাও এভাবে আগলে রাখবে ওর ভালোবাসা ওর নাদিয়াকে। কি কেমন লাগলো? অনেক ধৈর্য তো তোমার। প্রায় 18 মিনিট ধরে একটা গল্প শুনছো, এত ধৈর্য কোথায় পাও? আর এখনকার সময় তো ভালো লিসেনার খুঁজে পাওয়া যায় না। সবাই শুধু নিজের কথা বলতে চায়, কেউ কথা শুনতে চায় না। কিন্তু তুমি দেখো তোমার কতটা ধৈর্য। তুমি এতক্ষণ ধৈর্য ধরে আমার গল্পটা শুনে যাচ্ছ। তুমি নিশ্চয়ই একটা ভালো লিসেনার। আর একটা কথা, আর কত অতীত নিয়ে পড়ে থাকবে? অতীত তো থাকবেই। অতীত নিয়ে এত ভেবো না। এখন সামনের দিকে কথা চিন্তা করো। দেখবা সামনের দিকটা যদি ভালো হয়, জীবনটা অনেক বেশি ভালো হবে। অতীত কখনোই তোমাকে কিছু এনে দিবে না। তাই অতীতের খারাপ স্মৃতিগুলো পিছনেই রেখে দাও, আর ভালো স্মৃতিগুলোকে সামনে নিয়ে বয়ে বেড়াও। তাহলে দেখবে জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, এই কথাগুলোকে জ্ঞান হিসেবে নিও না, ঠিক আছে? আর ভালো থেকো। আমি কিন্তু পুরো গল্পটাই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। এখন অন্তত মন খারাপ করো না, একটা হাসি দিয়ে রেখে দাও, ঠিক আছে? ভালো থেকো, কেমন? অনেক অনেক ধন্যবাদ।